নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। এই সপ্তাহে মনের মধ্যে বাংলার পরের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমরা সদানন্দের ক্ষুদে জগৎ গল্পটা আলোচনা করছিলাম, আর আমাদের এখন অবধি 3টে পার্ট হচ্ছে, কিন্তু আমি বলেছিলাম যে এটা একটু বড় গল্প, আমাদের বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু যা বলেছিলাম যে ভীষণ ইন্টারেস্টিং। প্রতিটা পর্বে দেখবে সদানন্দ আর ওর বন্ধু পিঁপড়েদের মধ্যে বন্ধুত্বটা আরও কীভাবে আরও বেশি গাঢ় হচ্ছে, আরও কী করে নানা রকম ঘটনা হচ্ছে, সেইটা নিয়েই আজকে আমরা শুরু করব। আমরা এখন অবধি কী দেখেছি যে সদানন্দ একজন 13 বছরের ছেলে, যে অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা। সে সারাক্ষণ খেলাধুলো, মারামারি, অন্যকে ঠাট্টা এইসব করে সময় কাটে না। সে আশপাশের প্রকৃতিকে খুব ভালোভাবে দেখে, তার মধ্যে গাছ, তারপর নানা রকম প্রাণী, যেমন সেটা কীট পতঙ্গ হতে পারে, যেমন ফড়িং ঠরিং টাইপের, আবার পাখিও হতে পারে, আবার প্রাণী যেমন কাঠবিড়ালিও হতে পারে। এইসব দেখে, তাদের নানা রকম কাজকর্ম দেখে, সেগুলো দেখে ওর ভীষণ আনন্দ বোধ হয়। মানে তারা কীরকমভাবে নড়াচড়া করছে, তারা কীরকম হাঁটাচলা করছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের মুভমেন্ট, সেগুলো ওর খুব ইন্টারেস্টিং লাগে। এবং যে সেইগুলো যখন ও বড়দের বলতে চায়, খুব একটা তারা উৎসাহ দেখায় না। সেই জন্য ও আমাদের মানে পাঠকদের সাথে সেটা ওর এই মানে অনুভবটা বা ওর এই ঘটনাগুলো আমাদের সঙ্গেও ভাগ করে নিতে চাইছে। ওর ধারণা যে আমরা ওর সঙ্গে থাকবো বা আমরা ওর কথাকে গুরুত্ব দেব, উড়িয়ে দেবো না ঠাট্টা করে। সেই জন্য এই গল্পটা শুরু করেছে আমাদের সাথে। আমরা দেখেছি যে 1 বছর আগে সদানন্দের খুব জ্বর হয়েছিল, এবং তখনও কুলকুচু করে একটু জল বাইরে ফেলেছিল, তাতে একটা কালো পিঁপড়ে ডুবে যাচ্ছিল, এবং ও ব্লটিং পেপার দিয়ে জলটা শুষে যখন সেই পিঁপড়েটাকে বাঁচিয়েছিল, তারপরের দিন পিঁপড়েটা এসছিল। ওর মনে হয়েছিল পিঁপড়েটা ওর সঙ্গে বন্ধুত্ব করতে এসছে। ও বন্ধুত্ব করার উদ্দেশ্যে একটুখানি চিনির দানা রেখে দিয়েছিল জানলায়, এবং পিঁপড়েটা তারপর ওর বাকি সব বন্ধুদের নিয়ে এসে সেই চিনির দানাটাকে বাড়ির দিকে ঠেলে নিয়ে গেছিলো। ওর সেটাকে খুব একটা অদ্ভুত কাজ মনে হয়েছিল। ওর মনে হয়েছিল পিঁপড়ে দেওয়ার মানুষের মধ্যে কোনো তফাৎ নেই, আর যদি ও ওই সময় পিঁপড়ে হতো তাহলে হয়তো শুনতে পেতো পিঁপড়েরা সেই মানুষদের মতো। মানুষরা যেমন ভারী জিনিসপত্র ফেলার সময় অনেক গান ঠান গায়, মারো জওয়ান হেইয়ো, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা, চলো ইঞ্জিন হেইয়ো, এইসব বলছিল। ও ভাবছিল পিঁপড়েগুলো হয়তো সেই সব বলেই এই কঠিন কাজটা করছে, কিন্তু ওদের বুদ্ধিটা আর কি ও খুব সম্মান মানে জানিয়েছিল। এখানেই বোঝা যায় যে সদানন্দ অন্য মানুষ বা অন্য বাচ্চাদের মতো নয়। ও সব প্রাণীকেই সমানভাবে দেখার চেষ্টা করে, তাদের মধ্যে ভালোটা দেখার চেষ্টা করে। সেটা অন্য মানুষ বা অন্য বাচ্চাদের এই বয়সে সেটা খুব একটা সহজ ব্যাপার নয়। তো আমরা লাস্টে কি দেখেছিলাম যে সদানন্দ জ্বরটা ঠিক হয়ে যাওয়ার ফলে ওকে স্কুলে যেতে হয়েছিল। সেটা ওর খুব একটা আনন্দের কারণ ছিল না, কারণ ও জানতো যে স্কুলে গেলে দুপুরবেলা ওর ঘরের বাইরে যে মাদার গাছ আছে এবং তার আশেপাশে অন্যান্য যেখানে যা প্রাণী আছে যারা ওর জানলার কাছে আসে, তাদেরও কাউকে দেখতে পারবে না। আর পিঁপড়েগুলো যারা দুপুরবেলায় বেশিরভাগ আসে, তাদের তো আরোই দেখতে পারবে না। সেটা ওর খুব একটা ভালো লাগেনি। কিন্তু বন্ধুত্ব বজায় রাখার জন্য কি করতো, রোজ সকালবেলা 2-3 দানা চিনি ওই জানলার কাছে রেখে দিত, আর সন্ধ্যেবেলা স্কুল থেকে ফিরে এসে দেখতো যে বন্ধুরা মানে পিঁপড়ে বন্ধুরা সেই চিনির দানাটা নিয়ে গেছে। ও বুঝতে পারতো যে ওদের মধ্যে বন্ধুত্বর যে বন্ডটা, সেই বাঁধনটা অনেক বেশি স্ট্রং হচ্ছে। আমার হঠাৎ এক্ষুনি এই কথাটা বলতে বলতে একটা কথা মনে এলো যে আমরা ছোটোবেলায় ওই এখন অনেক ওই ফাদার্স ডে, মাদার্স ডে, এইসব অনেক কিছু হয়েছে, এত কিছু জানতাম না, কিন্তু ফ্রেন্ডশিপ ডেটা খুব জানতাম। এই অগাস্টেই কোনো সময় ফ্রেন্ডশিপ ডে, হয়তো অগাস্টের ফার্স্ট উইক বা এই ধরনের কিছু একটা ব্যাপার। সেই ফ্রেন্ডশিপ ডের কাছাকাছি আমরা এই গল্পটা আলোচনা করছি, এবং সত্যি এটা একটা অদ্ভুত বন্ধুত্ব মানুষ এবং পিঁপড়ের। এবং প্রতিটা পর্বে তোমরা দেখবে যে সেই মানে বন্ধুত্বটা কিভাবে নিজেকে মানে ম্যানিফেস্ট করছে, বা কিভাবে যে ওরা এত ভালো বন্ধু সেটা কিভাবে ভালো বোঝা যাচ্ছে, সেইটা একটু একটু করে তোমরা দেখতে পারবে। মানে অদ্ভুত একটা বন্ধুত্বের নিদর্শন কিন্তু এই গল্পটার মধ্যে আছে। চলো আমরা আজকের পার্টটা পড়ি। আমি আগের সপ্তাহের লাস্ট প্যারাগ্রাফটা পড়ে নেব। জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুব খারাপ লাগতো। ক্লাসে বসে খালি খালি আমার জানলার কথা মনে হতো, না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্য আমি আসার আগে রোজই 2-3টে চিনির দানা জানলায় রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। তাহলে যেটা বললাম আর কি, যে ও বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য ও চিনির দানা রেখে আসতো ওদের জন্য, আর সেগুলো পিঁপড়েরা এসে নিয়েও যেত। ক্লাসে আমি বেশিরভাগ দিন বসতাম মাঝখানের একটি বেঞ্চিতে। আমার পাশে বসতো শীতল। একদিন পৌঁছতে একটু দেরি হয়েছে, আর গিয়ে দেখি শীতলের পাশে ফণি বসে আছে। আমি আর কি করি, পিছনের দিকের দেওয়ালের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানেই বসলাম। তো স্কুলে গিয়ে ও বোঝা গেল যে ও ক্লাসরুমের মাঝামাঝি কোনো একটা বেঞ্চে বসতো, ওর পাশে বসতো ওর বন্ধু শীতল। কিন্তু একদিন দেরি হওয়াতে শীতলের পাশের জায়গাটা চলে গেছে, সেখানে ফণি বলে একটা ছেলে বসে আছে। তাই ও একটু পিছনের দিকে দেওয়ালের কাছে কোনো একটা বেঞ্চ ছিল, সেখানে গিয়ে বসলো।
টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাসের। হারাধনবাবু তার সরু গলায় হ্যানিবালের বীরত্বের কথা বলছিলেন। হ্যানিবাল নাকি কার্থেজ থেকে সৈন্য নিয়ে পুরো আল্পস পাহাড়টা ডিঙিয়ে ইতালি আক্রমণ করেছিলেন। শুনতে শুনতে হঠাৎ কীরকম জানি মনে হলো যে হ্যানিবালের সৈন্য এই ঘরের মধ্যেই রয়েছে আর আমার খুব কাছ দিয়েই চলেছে। এইখানে আমি বলছি মানে অদ্ভুত কানেকশনটা বোঝা যাবে, মানে কোনো কোথাও না কোথাও বলে না আত্মার কানেকশন, সেরকম। তো যাই হোক, স্কুলে ও টিফিন টাইমের আগে একটা ক্লাস ছিল হিস্ট্রি বা ইতিহাসে। সেখানে ওর টিচারের নাম ছিল হারাধনবাবু। তার খুব গলাটা খুব সরু গলা ছিল, কিন্তু সেই সরু গলার মধ্যেই উনি খুব বীরত্বের একটা কেন কাহিনী বলছিলেন। কি না, হ্যানিবাল বলে একজন ঐতিহাসিক চরিত্র আছে, তার বীরত্বের কথা। সেই হ্যানিবাল নাকি সৈন্যদের নিয়ে কার্থেজ বলে একটা জায়গা থেকে বিশাল বড় আল্পস পাহাড় সেইটা ডিঙিয়ে এসেছিল ইটালি আক্রমণ করবে বলে। সেই সৈন্যদের যে পাহাড় ডিঙিয়ে মুভমেন্টটা, সেইটা ওর মনে হলো যেন ওর কাছাকাছি কিছু একটা ওরকম কিছু হচ্ছে। হ্যানিবালের সৈন্যরা যেন সেরকমভাবেই লাইন দিয়ে পাহাড় ডিঙানোর মতো করে এগিয়ে এগিয়ে চলছে একসাথে সারি দিয়ে, সেইটা ওর মনে হলো। কেন মনে হলো? এদিক ওদিক চাইতেই আমার পিছনের দেওয়ালে চোখ পড়লো। দেখলাম একটা বিরাট লম্বা পিঁপড়ের লাইন দেওয়াল বেয়ে নেমে আসছে, ঠিক সৈন্যের মতো সারি সারি অসংখ্য কালো কালো খুদে খুদে পিঁপড়ে একটানা একভাবে চলেছে তো চলেইছে। নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছে দেওয়ালে একটা ফাটল, আর সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। তো ও কি দেখলো যে অনেকগুলো পিঁপড়ে সারি সারি মানে আবার লাইন দিয়ে দিয়ে একটানা, আর খুদে খুদে মানে খুব ছোট্ট আর কি, খুদে মানে কথাটা ছোট্ট, হ্যাঁ। তো সেই ছোট্ট ছোট পিঁপড়ে যেন সৈন্যদের মতোই একভাবে লাইন দিয়ে ওরা চলেছে। আর সেই দেখেই ওর মানে হ্যানিবালের সৈন্যদের সঙ্গে ওর পিঁপড়ের মানে সামঞ্জস্যের কথা মনে হলো। তো ওরা চলেছে তো চলেইছে, কি দেখলো না দেওয়ালের কাছে একটা গর্ত আছে, মেঝের মানে মাটির কাছে, মেঝে মানে মাটি, সেই মাটির কাছে দেওয়ালের কাছে একটা গর্ত আছে, সেই গর্তে ওরা বাইরে চলে যাচ্ছে। ওর কাছে তো পিঁপড়ে দেখতে পেয়েছে, ওর কাছে ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং হয়েছে। কি করবে এবার পরে পরে দেখি। টিফিনের ঘন্টা পড়তেই দৌড়ে চলে গেলাম বাইরে আমাদের ক্লাসের পিছন দিকটায়, গিয়ে সেই ফাটলটা খুঁজে বার করলাম। দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক দিয়ে সোজা চলেছে পেয়ারা গাছটার দিকে। তো এবারও কি করলো, টিফিনের ঘন্টা পড়া মানে টিফিনের বেল বাজা বা টিফিন টাইম হয়েছে সেটা জানতে পারলো তখনই। মানে আমাদের স্কুলে কি হতো, একটা বড় প্রতিটা ক্লাসের শেষে একজন দারোয়ান সেটা বড় ঘন্টা বাজাতো, সেটা মানে দিয়ে বোঝানো হতো যে এই পিরিয়ডটা বা এই ক্লাসটা শেষ হয়েছে। তো সবচেয়ে বেশি আনন্দের ঘন্টা ছিল এই টিফিনের আর ছুটির ঘন্টা। যাই হোক, তো টিফিন টাইমে ও বাইরে গেল, গিয়ে সেই ফাটলটা ওর মানে ক্লাসরুমের ঠিক পিছন দিকে গেল এবং সেখানে সেই গর্তটা বা ফাটলটা, ফাটল মানে হচ্ছে গর্ত, সেটা খুঁজে বার করলো। গিয়ে দেখলো ওখান দিয়ে পিঁপড়েগুলো ঘাসের ফাঁক দিয়ে সোজা চলেছে সামনে একটা পেয়ারা গাছ আছে সেই দিকে। পেয়ারা গাছে কি দেখলো, পিঁপড়ের লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গুঁড়ির কাছেই যে জিনিসটা বেরোলো সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিপি, তার তলার দিকে একটা গেট, আর সেই গেট দিয়ে সার সার বেঁধে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল। আমার ভীষণ ইচ্ছে হলো দুর্গের ভেতরটা একটু দেখি। পকেটে আমার পেন্সিলটা ছিল, তার ডগাটা দিয়ে ঢিপির উপরের মাটিটা আস্তে আস্তে একটু করে সরাতে লাগলাম। ওর মনে অনুসন্ধিচ্ছা বা কিউরিওসিটি, কৌতূহল খুব বেশি। তো কি করলো, সেই পিঁপড়েগুলোকে দেখতে পেলো ওর ক্লাসরুমের দেওয়ালের মাটির কাছে যে গর্ত বা ফাটলটা আছে সেখান দিয়ে পিঁপড়েগুলো বেরিয়ে সোজা যাচ্ছে পেয়ারা গাছের দিকে। সে পেয়ারা গাছের দিকে গিয়ে কি দেখলো, ও এমন একটা কিছু দেখলো যেটাকে ওর মনে হলো পুরোপুরি একটা দুর্গ বা ফোর্ট আর কি। দুর্গ মানে হচ্ছে ফোর্ট। তো ওর মনে হলো সেই দুর্গ একটা আছে। হ্যাঁ, কীরকম দুর্গ, যে একটা উঁচু মাটির ঢিবি, সেটাই যেন দুর্গের মতো, কিন্তু তার নিচের দিকে একটা গেট আছে যেটা আর কি এন্ট্রেন্স বা এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, সেখান দিয়ে লাইন করে সার সার দিয়ে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল। আর ওর খুব ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে যে দুর্গ সত্যিই কি একটা দুর্গ, ওরা যে মাটির মধ্যে ঢুকছে, ভেতরে কি কোনো জায়গা আছে, কিছু বানিয়েছে ওরা, সেই সব দেখার কৌতূহলে কী করলো, ওর হাতে ওর প্যান্টের পকেটে একটা বোধহয় পেন্সিল ছিল, সে পেন্সিলের ডগাটা দিয়ে মানে ওই শীষের জায়গাটা যেটা খুব সরু, মানে সেখান দিয়ে যদি কিছু ধাক্কা দেয় খুব বেশি জোরে পড়বে না, সেটা দিয়েও সামান্য আস্তে আস্তে পিঁপড়েদের ওই দুর্গটার মাথার দিকটা একটু একটু করে মাটিটা সরাতে লাগলো। হ্যাঁ, মানে এটা মনে হবে ও তো বন্ধু ভালো ভাবে বা ভালোবাসে, তো ও কেন এরকম করে ওদের বাড়ি ভাঙছে, কিন্তু ওর মনের কৌতূহলটা এখানে জয়ী হলো। কিন্তু ও কি এমন ছেলে যে সেখানেই ও ছেড়ে দেবে, ও পিঁপড়েদের ক্ষতি করবে? তা বোধহয় নয়, সেটা আমরা দেখবো না আজকে, আমরা এই অবধি পড়বো, পরের দিন দেখবো যে এই দুর্গের ভেতরেও কি দেখলো। হ্যাঁ,
একটু একটু করে যখন ওর পেন্সিল দিয়ে মাথাটা সরালো, ভেতরেও কি দেখতে পেলো, সত্যিই কি দুর্গ নাকি জাস্ট একটা ফাঁকা জায়গা, হঠাৎ করে ওর মানে মনে হলো একটা জাস্ট একটা মাটির ঢিবি যেখানে সামনে একটা গেট আছে, সেখান দিয়ে পিঁপড়েরা ঢুকছে, এইটুকুনি কি নাকি সত্যিই দুর্গ, সেটা আমরা পরের দিন জানতে পারবো। আর দেখবো যে ও যে পিঁপড়েদের ক্ষতিটা করলো, এই একটুখানি দুর্গের মাথাটা ভেঙে দিল, সেটার জন্য কেউ কিছু করলো নাকি ও অন্য ছেলেদের মতোই কোনো মানে কিছু যায় আসে না, এইভাবে ছেড়ে দিয়ে চলে এলো। তো যাই হোক, এইখানে আমরা আজকের মতো শেষ করবো। আমি ইংলিশটা এবার পড়ে নিই। Hello all, today we will start with the fourth part of Shodanonder's Khude Jogot. As yet, if you remember, Shodanonder is a very unique and sensitive 13-year-old boy who likes to observe the various faces of nature and the small animals around us. He notices things which most others don't and finds happiness in noticing the various activities of animals and insects like grasshoppers, crows, squirrels, etc. This story is about his friendship with ants, another animal in the nature around us, something very insignificant, but that is the uniqueness of this story. And while I was reading the Bengali part, I remembered that Friendship Day is somewhere around the corner, and this story is actually a story about a unique friendship between a man and ants. So that's not very usual, but we'll have different incidents through this story which will tell you how the friendship develops further, how different incidents happen, which shows that man and ants, or rather a small boy and ants, can become strong friends as well. About a year ago, when he had saved an ant who was drowning in the water, gurgled out by him at his window while he was homebound due to fever. After he had saved the ant, he had kept a granule of sugar the next day on his window. He found that the ant who he had saved had summoned many other ants to carry back that granule to their den near the drain. While he had to rejoin school soon, he wanted to develop this friendship with ants, and so what he would do is he would keep a couple of sugar granules for the ants at his window, only to find them gone in the evening when he was back. Thus started a beautiful friendship between human and ants. We start from here today. ক্লাসে আমি বেশিরভাগ দিন বসতাম মাঝখানের একটি বেঞ্চিতে, আমার পাশে বসতো শীতল। একদিন পৌঁছতে একটু দেরি হয়েছে, আর গিয়ে দেখি শীতলের পাশে ফণি বসে আছে। আমি আর কি করি, পিছনের দিকে দেওয়ালের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানেই বসলাম। So this paragraph, it said that even though Shodanonder used to sit in one of the benches around the center of the class beside his friend Shital, one day he was late to reach class, and he found that his usual seat being occupied by another friend called Phony. So he had to go towards the end of the class near the wall, where he found an empty seat and he placed himself there. টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাসের। হারাধন বাবু তার সরু গলায় হ্যানিবলের বীরত্বের কথা বলছিলেন। হ্যানিবল নাকি কার্থেজ থেকে সৈন্য নিয়ে পুরো আল্পস পাহাড়টা ডিঙিয়ে ইতালি আক্রমণ করেছিলেন। শুনতে শুনতে হঠাৎ কিরকম জানি মনে হলো যে হ্যানিবলের সৈন্য এই ঘরের মধ্যেই রয়েছে, আর আমার খুব কাছ দিয়েই চলেছে। এদিক ওদিক চাইতেই আমার পিছনের দেওয়ালে চোখ পড়লো। দেখলাম একটা বিরাট লম্বা পিঁপড়ের লাইন দেওয়াল বেয়ে নেমে আসছে, ঠিক সৈন্যের মতো সারি সারি, অসংখ্য কালো কালো খুদে খুদে পিঁপড়ে একটানা একইভাবে চলেছে তো চলেইছে। নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছে দেওয়ালে একটা ফাটল, আর সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। So in this next one paragraph, one line, then another paragraph and one more line, we see that the class before recess or tiffin break, that class was on history, and their teacher's name was Haradon. Mr. Haradon, or Haradon sir, was talking about the bravery of the character Hannibal in his characteristic thin voice. And the teacher Haradon sir informed the class that Hannibal had travelled from Carthage with his soldiers, had crossed the Alps and then attacked Italy. Suddenly, Shodanonder felt Hannibal's soldiers were very close to him and possibly moving from somewhere very close to him. So this actually is kind of an internal connection or a sixth sense which Shodanonder had developed for his friends. We'll find how. Not only does prove that sixth sense, but also proves a very strong imaginative power of Shodanonder, which we have found earlier also. But he looked around and he found a long line of black ants, very tiny black ants, in the wall behind, climbing downwards. The ants marched just like soldiers, continuously and without any break. He glanced around and down, and he found a hole on the wall from where the ants were marching outside. টিফিনের ঘন্টা পড়তেই দৌড়ে চলে গেলাম বাইরে আমাদের ক্লাসের পিছন দিকটায়, গিয়ে সেই ফাটলটা খুঁজে বার করলাম।
দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক দিয়ে সোজা চলেছে পেয়ারা গাছটার দিকে। পিঁপড়ের লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গুড়ির কাছেই যে জিনিসটা বেরোলো সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিপি, তার তলার দিকে একটা গেট, আর সেই গেট দিয়ে সার বেঁধে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল। আমার ভীষণ ইচ্ছে হলো দুর্গের ভিতরটা একটু দেখি। পকেটে আমার পেন্সিলটা ছিল, তাই তার দগাটা দিয়ে ঢিপির উপরের মাটিটা আস্তে আস্তে একটু করে সরাতে লাগলাম। We'll read till here today. Let's see in the next paragraph and the next 4 lines. We get to know that Shodanonder ran outside as soon as the bell for tiffin break was rung. So in those days, in schools, one period was over that was indicated by ringing a strong bell. It was so loud that everybody in the school got to know that one class is over. And the happiest bells were the bells which indicated tiffin time or school overtime. So when this tiffin break, the bell for the tiffin break was rung, he ran outside towards the back of his class and searched out the hole in the wall which was used by the ants to move out. He saw the ants walking through the grass towards a guava tree nearby. He followed the ants towards the guava tree and found something near the bottom of the tree that looked very much similar to a fort. He clearly saw a huge pile of mud which resembled a fort with a gate near the bottom of the pile through which the ants were entering the fort in a straight line the way they were walking. So it was almost like a house which they have built, and he was very intrigued, very curious to see what's inside. So out of his eagerness to see what's inside, he used the pencil which was there in the pocket of his trousers. He used the lid part of it to very gently remove a small amount of the mud from the top of the fort. Now what did he see inside? Was it really a fort, or was it just a mound of just an empty space, nothing? And also Shodanonder is not someone who would be harming an ant and then going away. He's really not that kind of a person. So what do we get to know in the next paragraph or next video? That what does Shodanonder find inside this fort, and what does he do to rebuild that fort, or does he do something else? So how he basically strengthens the bond of friendship between him and the ants. These are the things we'll get to know next week. Please wait for next week. I'll come back with a video for that one. And as I always say towards the end, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts. I'll see you all next week. তাহলে এখানে শেষ করছি। পরের সপ্তাহে আমরা জানতে পারবো সদানন্দ দুর্গের ভেতরে কি কি দেখতে পেলো, আর ও যে ওপরটা ভেঙে দিল সেটা কিভাবে ও সেটার ব্যাপারে কি করলো, কি কিছু আবার বানিয়ে দিল দুর্গটা, নাকি অন্য কিছু করলো, কিভাবে ওদের বন্ধুত্বটা, ওরা পিঁপড়েদের বন্ধুটা অটুট রইল, সেটা আমরা পরের সপ্তাহে আবার দেখতে পারবো, জানতে পারবো, শুনতে পারবো। ততদিন অবধি আমি যেটা বলি প্রতিটা ভিডিও শেষের সময়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। বাংলাকে মনের মধ্যে রেখো, বাংলাকে সবসময় ভালোবেসো, আমার সঙ্গে থেকো, বাংলার সঙ্গে থেকো, আর সবাই ভালো থেকো। আগামী সপ্তাহে আবার দেখা হবে। টাটা।